নমস্কার। আজ আমাদের আলোচনার বিষয় একাদশ ঘর। জ্যোতিষশাস্ত্রে এই একাদশ ঘরকে বলা হয় লাভের ঘর। এটি মানুষের জীবনে ইচ্ছা পূরণ, লাভ, অর্থনৈতিক উন্নতি, বন্ধু, সামাজিক পরিচিতি, বড় লাভের ঘর বা বড় সাফল্যের ঘর, তারপরে বড় ভাই, এইসব জিনিস সম্বন্ধে আলোচনা হয়। জন্মছকে যদি এই ঘর খুব শক্তিশালী হয় তাহলে সেই ব্যক্তি জীবনে ধীরে ধীরে উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করে। এখন জানবো যদি এই ঘর থেকে আমরা মানে কি জানবো, মানে কি নির্দেশ করে। এই ঘরকে বলা হয় অর্থ এবং লাভের ঘর, প্রথমেই বলেছি। এছাড়া ব্যবসা বা চাকরি থেকে আয় বৃদ্ধি, ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণ, রাজনীতি, সংগঠন, এইসব মানে যে ক্ষেত্র, সেই সব ক্ষেত্রে সফলতা, ভবিষ্যতের লক্ষ্য পূরণ, বন্ধু বা সামাজিক নেটওয়ার্ক, বড় ভাই বা বোন, জনপ্রিয়তা, জনসংযোগ, এইসব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সফলতা এনে দেয় এই একাদশ ভাব বা একাদশ ঘর। এবার জানব যে কোন কোন শুভ গ্রহ এই ঘরে থাকলে কি ফল আমরা পাই। শুভ গ্রহ বলতে আমরা সবসময় বুঝি বৃহস্পতি, শুক্র বা বুধ। এখন এই যে গ্রহগুলো যদি আমাদের একাদশ ঘরে বা একাদশ ভাবে যদি থাকে তাহলে ভালো আয় হয়, সমাজে বিশেষ পরিচিতি লাভ হয়, বহু মানুষের সহযোগিতা লাভ হয়, বন্ধুদের সহযোগিতা, বড় ভাইয়ের সহযোগিতা, বড় বোনের সহযোগিতা, এমনকি ব্যবসায় বা কেরিয়ারে মানে বিশাল উন্নতি, জীবনে একাধিক আয়ের উৎস তৈরি হয়। যদি অশুভ গ্রহ থাকে তো অশুভ গ্রহ আমরা কাদেরকে বলবো? সাধারণত শনি, রাহু, কেতু, মঙ্গল, এইগুলোকে আমরা অশুভ গ্রহ হিসাবে বা ম্যালিফিক প্ল্যানেট হিসাবে সাধারণত ধরি। শনি, রাহু, মঙ্গল যদি থাকে তাহলে লাভ বা আয় আসতে দেরি হয়। আচ্ছা, অবশ্য অনেক সময় আমরা দেখেছি যে রাহু বা শনি কিন্তু হঠাৎ করে মানে ইচ্ছা পূরণ দেরিতে হয়, আর অনিয়মিত আয়, মানে আয় হচ্ছে আবার হচ্ছে না, এইরকম একটা জিনিস ঘটে যদি একাদশে রাহু বা শনি থাকে। তবে অনেক সময় একাদশ ঘরকে রাজনৈতিক বা সামাজিক সফলতা হঠাৎ করে এনে দেয়। হ্যাঁ, যদি এই রাহু বা শনি শক্তিশালী হয় বা তাদের অবস্থান ভালো হয় বা তাদের উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে। এবার আসবো আমরা যে এই একাদশ ঘর অনুসারে অর্থভাগ্য। এই ঘরকে উপচয় ঘর বলা হয়। তো শুধুমাত্র অর্থ নয়, জীবনে কতটা অর্থ অর্জন হবে সেটাও কিন্তু এই ঘরের মাধ্যমেই আমরা জানতে পারি। তাই এই ঘরকে আমরা শুধুমাত্র লাভের ঘর নয়, এই ঘরকে আমরা সফলতা ও প্রাপ্তির ঘর হিসাবেও কিন্তু আমরা বলে থাকি। আরেকটা হচ্ছে যে এখানে আরও একটা জিনিস লক্ষ্য রাখা ভীষণভাবে দরকার, যে একাদশ ঘরে কেবল কোন গ্রহ বসে আছে তার ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করে না। তার সাথে আমাকে দেখতে হবে যে এই ঘরে যে গ্রহ বসে আছে তিনি কোন ঘরের অধিপতি। ধরুন একাদশ ঘরে চতুর্থ ঘরের যে অধিপতি তিনি বসে আছেন, তাহলে যখন এই ঘরের যে গ্রহ তার যখন দশা বা অন্তর্দশা আসবে তখন কি হবে? তখন ভূমি, ভবন, যানবাহন, মা, এইসব জায়গা থেকে মানে লাভের মানে জায়গা তৈরি হবে, অর্থ আসবে। যদি এখানে পঞ্চমপতি বসে থাকে, পঞ্চমপতি বসে থাকলে মানে স্পেকুলেটিভ গেইন এবং সন্তানের থেকে লাভ, এটা হবে। যদি ষষ্ঠপতি থাকে তাহলে শত্রুর থেকে লাভের মানে আপনি আশা করতে পারেন। যদি সপ্তমপতি থাকে তাহলে স্ত্রীর থেকে লাভ বা বিবাহের পরে লাভ বা নিজের পার্টনারের
যে সহযোগিতা, তার থেকে আপনার লাভের ঘটনা ঘটতে পারে। যদি অষ্টমপতি এখানে বসে থাকে, তাহলে হঠাৎ করে কোনো অজানা সোর্স থেকে মানে বিশাল পরিমাণে একটা লাভের সম্ভাবনা আসে। নবমপতি থাকলে ভাগ্য মানে ভাগ্যোন্নতির মাধ্যমে আপনার অর্থ রোজগার বা আপনার লাভের জায়গা তৈরি হবে। আর দশমপতি থাকলে কর্মের মাধ্যমে লাভের জায়গা তৈরি হবে। অর্থাৎ যদি চাকরি করেন চাকরির উন্নতি হবে, যদি ব্যবসা করেন তাহলে আরও ব্যবসা বাড়বে, যার মাধ্যমে আপনার হঠাৎ অনেক মানে লাভ বা আয়ের সোর্স এটা কিন্তু বেড়ে যাবে। তো এই আমরা একাদশ স্থান বা একাদশ ঘর নিয়ে আলোচনা করলাম। তবে এখানে একটা কথা বলবো যে প্রত্যেকেই যারা অনুষ্ঠান দেখছেন তারা নিজেও দেখতে পারে যে তার একাদশ ঘরে কোন গ্রহ রয়েছে, সে কোন ঘরের অধিপতি। তাহলে সেই একাদশপতি যখন দশা আসবে তখন কিন্তু বা ওই ঘরে যে বসে আছে সেই গ্রহের যখন দশা আসবে সেই অনুসারে তারা কিন্তু ফল লাভ করবেন। আবার আমি বলবো, যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে নিয়মিত আমি যে ভিডিওগুলো দেব সেগুলো আপনার কাছে সকলের আগে গিয়ে পৌঁছাবে। আপনি সেইগুলো দেখে বা শুনে আপনার নিজের ভাগ্য সম্বন্ধেও একটা আপনি আইডিয়া পেয়ে যাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।